আরে ভাই, তরমুজ নাও। মিষ্টি লাল রসে ভরা তরমুজ। মনটা যেমন লাল, তেমনই আনন্দের খবর। কি মিষ্টি, কি দারুণ ভাই সব। তরমুজ নাও। কখনো মন খারাপ হলে বা রাগ হলে আরেকটা খেয়ে নিও, সব চিন্তা দূর হবে। আহা, তরমুজ নাও ভাই, তরমুজ। এমন সময় গ্রামের সরপঞ্চ ইদ্রিস আলী সেখানে চলে আসেন। ইদ্রিস ভাই, বলুন কত কিলো তরমুজ দেব? খুব ভালো আর মিষ্টি তরমুজ আছে, আপনার খুব মজা লাগবে। এই ভাই, তুই তো নিজের বোন ফরিদাকেই সামলাতে পারিস না, আর এসেছিস তরমুজ বেচতে? ওকে সামলে রাখ। ও আমার ছেলে আরিফের ওপর নজর দিচ্ছে। যদি আরেকবার ওকে আমার ছেলের সাথে দেখি, তাহলে আমার চেয়ে খারাপ লোক এই গায়ে পাবি না। আমি তোকে সাবধান করে দিচ্ছি। না না ইদ্রিস ভাই, এটা হতে পারে না। আমার বোন আপনার ছেলেকে ভালোবাসতে পারে না। না না, আমার বোন এমন করতে পারে না। তোর বোন কেমন তা আমি খুব ভালো করেই জানি। আমি নিজের চোখে দেখেছি। পুকুরের ধারে ও আমার ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। হ্যাঁ। এই সময় গ্রামের লোকজনও সেখানে জড়ো হয়। কি হয়েছে ইদ্রিস ভাই, আপনি এসব কি বলছেন? এর বোন এমন কাজ করবে কেন? আরে ভাই, তুই কি জানিস এই দুই ভাই বোন এতিম আর গরিব? হয়তো ভাবছে সরপঞ্চের ছেলেকে ফাঁদবে আর ধনী হয়ে যাবে। এর বোন নিশ্চয়ই এর প্ররোচনায় এই খেলা খেলছে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তোর বোন এমনই করে। তুই এই গ্রামে আর তরমুজ বেচতে পারবি না, বুঝেছিস? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। আপনারা কি বলছেন? আমার বোন এমন কাজ কখনোই করতে পারে না। ইদ্রিস আলী রেগে গিয়ে রফিকের তরমুজের ঝুড়ি উল্টে দেন। সব তরমুজ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। না না, আরে এ কি করলেন ইদ্রিস ভাই? আমার সব তরমুজ ভেঙে গেল। এখন আমি কি করব? সকাল থেকে একটাও তরমুজ বিক্রি হয়নি। এখন আমি সংসার চালাবো কি করে? এমন করবেন না ইদ্রিস ভাই। ইদ্রিস আলী ঠিকই করছেন। নিজের বোনকে সামলে রাখ, আর এরপর কখনো তরমুজ নিয়ে এই গায়ে আসবি না, বুঝেছিস? জানি না কোন নোংরা রক্তের সন্তান তুই আর তোর ওই বোনটাও। আর হ্যাঁ, আমি পুরো গ্রামে ঘোষণা করছি, যদি কেউ এর কাছ থেকে তরমুজ কেনে, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। ইদ্রিস আলী সেখান থেকে চলে যান। মা, দেখো, পুরো গ্রামের লোক আজ আমাদের বিরুদ্ধে চলে গেল। আমি গিয়ে বোনকে জিজ্ঞেস করব সে কেন এমন কাজ করছে। কি হয়েছে ভাইয়া? আজ এত তাড়াতাড়ি সব তরমুজ বিক্রি হয়ে গেল, আর তোমার মুখটা এত শুকনো কেন? ফরিদা, আমাকে সত্যিটা বল, তুই কি সরপঞ্চের ছেলে আরিফকে ভালোবাসিস? ইদ্রিস আলী যা বলেছে তা কি সত্যি? তুই কথা বলছিস না কেন ফরিদা? দেখ, আমার মনটা খুব ভয় পাচ্ছে। তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? আল্লাহর দোহাই, আমাদের বাবা মাও নেই। যাই হোক, আমরা দুজন দুজনের কাছে কিছুই লুকাবো না। সত্যিটা বল, আসলে কি হয়েছে? ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি না চাইতেও আরিফের প্রেমে পড়েছি, আর এখন আমি ওর বাচ্চার মা হতে চলেছি। আমাকে ওকে বিয়ে করতেই হবে। তুই এসব কি বলছিস বোন? এ হতে পারে না। তুই এ কি করলি? ইদ্রিস আলী আমাকে কোথাও দাঁড়াতে দেবে না, আর তোর পেটে আসা এই বাচ্চাকে সে কখনোই মেনে নেবে না। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমি তাকে ভালোবাসতে চাইনি। সে দিনের পর দিন আমার পিছু নিত, আমার প্রতিটি ছোটখাটো কথার খেয়াল রাখত, ঠিক যেমন তুমি আমার খেয়াল রাখতে। এই কারণেই আমি ওর প্রেমে পড়েছি, আর এখন আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আর তোমার এই হবু সন্তানেরও তো বাবার নাম দরকার ভাইয়া। হে আল্লাহ, আমি এখন কি করব? ঠিক আছে, যদি তুই আরিফকে সত্যি ভালোবাসিস, তবে আমি তোদের বিয়ে দেব। আমি নিজেই ইদ্রিস আলীর কাছে যাব আর তার পা ধরে মিনতি করব। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমার জন্য তোমাকে ইদ্রিস আলীর সামনে মাথা নত করতে হবে। কোনো ব্যাপার না বোন, যদি আরিফও তোকে ভালোবাসে, তাহলে আমার মাথা নত করতে কোনো অসুবিধা নেই। এদিকে ইদ্রিস আলী হাতে সার নিয়ে ক্ষেতের দিকে যাচ্ছিলেন। রফিক আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করেছে। আজ আমি তাকে একটা শিক্ষা দেব। ওর ক্ষেতের সব তরমুজের চারা নষ্ট করে দেব। তারপর দেখব ও কোথা থেকে রোজগার করে আর কি খায়। ওকে আমি রাস্তায় নামিয়ে দেব, রাস্তায়।
ইদ্রিস আলী ক্ষেতের চারাগুলিতে বিষাক্ত সার দিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই চারাগুলি শুকিয়ে যেতে শুরু করে। ইদ্রিস আলী হাসতে হাসতে নিজের বাড়িতে ফিরে আসেন। তখনই রফিক সেখানে আসে। রফিক, তুই এখানে কি করছিস? ভরা বাজারে তোর যে অপমান করেছিলাম তা কি যথেষ্ট ছিল না যে তুই আমার বাড়িতেও এসেছিস? ইদ্রিস ভাই, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার সাথে যা খুশি করতে পারেন, আমাকে মারুন, অপমান করুন, আমার কোনো কিছু যায় আসে না। শুধু আরিফ আর আমার বোন ফরিদার বিয়ে দিয়ে দিন, কারণ আমার বোন আরিফের বাচ্চার মা হতে চলেছে। বিয়ে না হলে ওর জীবন নষ্ট হয়ে যাবে। তুই ভুলে গেছিস আমার সাথে পাল্লা দিতে এসেছিস? যা, চলে যা এখান থেকে, নয়তো খুব বিপদে পড়বি। তোর বোনকে আমি কাজের লোকও বানাবো না, আর তুই ভাবছিস আমি তাকে আমার পুত্রবধূ বানাবো? যা এখান থেকে, জানি না কার নোংরা রক্ত নিয়ে এসেছে। আল্লাহর দোহাই, এমন কথা বলবেন না। ও এমন কখনোই করবে না। ও বলেছে বাচ্চাটা আরিফের। কি হয়েছে বাবা? এসব কি হচ্ছে? আরিফ, তুমি আমার বোনকে ভালোবাসো, তাই না? তোমরা বিয়ে করো, ও তোমার বাচ্চার মা হতে চলেছে। এসব কি বলছো? আমি তোমার বোনকে কখনোই বিয়ে করব না। আমি তো শুধু ওর সাথে সময় কাটাচ্ছিলাম। ও নিজেই আমার ঘাড়ে চেপেছিল। আল্লাহর জন্য এমন করো না, ওর জীবন নষ্ট হয়ে যাবে। ওটা তোমার বাচ্চা। আমি ওকে বিয়ে করতে যাচ্ছি না। আমার তো এই গ্রামে না জানি কত বাচ্চা আছে। তাহলে কি আমি সবাইকে স্ত্রী বানাবো? যান, আপনি এখান থেকে যান। আরিফ বাড়ির ভেতরে চলে যায়। শুনলি আমার ছেলে কি বলল? যা, বেরিয়ে যা, এবার বেরিয়ে যা এখান থেকে, যা, বেরো। রফিক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি হয়েছে ভাইয়া? আর তোমাকে এত মনমরা লাগছে কেন? সব ঠিক তো? আমাকে ক্ষমা করে দে বোন। আমি ইদ্রিস আলীর কাছে গিয়েছিলাম তোর আর আরিফের বিয়ের কথা বলতে, কিন্তু ইদ্রিস আলীও আমাকে অপমান করলো। আর আরিফ তো তোকে বিয়ে করতে রাজি নয়। ও বলল ও শুধু তোর সাথে সময় কাটাচ্ছিল। আমাকে ক্ষমা করে দে বোন, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। না ভাইয়া, আরিফ এমন করতে পারে না। সে আমাকে ধোঁকা দিতে পারে না। সে নিজেই বাবার সামনে নিজের মুখে বলেছে। আমাকে ক্ষমা করে দে, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। তবে চিন্তা করিস না, আমি তোর বিয়ে এর থেকেও ভালো একটা ছেলের সাথে দেব, আর এই বাচ্চারও আমি ভালো করে খেয়াল রাখব। শুধু তুই কোনো ভুল পদক্ষেপ নিস না বোন। আমি একটু দোকান থেকে রেশন নিয়ে আসি। 1 সপ্তাহের বেশি হয়ে গেল, ঘরে কোনো খাবার নেই। না, আমার আর বেঁচে থাকার অধিকার নেই। আমি কেমন অযোগ্য বোন যে আমার ভাইয়ের মাথা নিচু করে দিলাম। যে ভাই পুরো গ্রামে গর্ব করে বলতো যে আমি তার বোন, আজ পুরো গ্রামের লোক আমার ভাইকে নিয়ে হাসছে। আর তার উপর আরিফ আমাকে ধোঁকা দিল। আমার আর বাঁচার অধিকার নেই। আমার নিজেকে শেষ করে দেওয়া উচিত। ফরিদা একটি ছুরি নেয় এবং নিজের হাতের তালু কেটে সেখানেই বসে পড়ে। কিছুক্ষণ পর রফিক আসে। আরে আরে, এ কি হয়ে গেল ফরিদা? ফরিদা, তোর এ কি হলো? আরে উঠে আয় আমার বোন, তুই এ কি করলি? আরে তুই আত্মহত্যা করলি কেন? আমি তোকে ভালো করে দেখভাল করতাম। এ বোন, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। উঠে আয় আমার বোন, উঠে আয়। বাবা, শান্ত হও। এখন এত কেঁদে আর কি লাভ? তোমার বোন তো আর এই দুনিয়ায় নেই। ওর শেষকৃত্য করে দাও। বাবা মা তো ছোটবেলাতেই মারা গেছেন। আমি আমার বোনকে খুব ভালোভাবে দেখভাল করেছি, কিন্তু দেখো আমার বোনও আমাকে ছেড়ে চলে গেল। ও একবারও আমার কথা ভাবলো না যে ও চলে গেলে আমি ওকে ছাড়া কি করে থাকব। এখন আমি কি করব? আমি তো পুরোপুরি ভেঙে গেছি। বাবা, এখন তোমার কান্নায় তোমার বোন ফিরে আসবে না। এসব ইদ্রিস আলীর ছেলের জন্য হয়েছে। যদি তোমার বোনের সাথে তারা এমন না করত, তাহলে হয়তো তোমার বোন এই পদক্ষেপ কখনোই নিত না। ও একবার আমাকে বলেছিল আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমি আমার ভাইয়ের অপমান সহ্য করতে পারবো না। সম্ভবত এই কারণেই সে এই পদক্ষেপ নিয়েছে। রফিক হাউ মাউ করে কাঁদতে থাকে এবং কোনো মতে তার বোনের শেষকৃত্য সম্পন্ন করে ফিরে আসে। আমার বোন তো চলে গেল, কিন্তু এখন কি করব? বাড়িতেও মন লাগছে না। একটা কাজ করি, গিয়ে তরমুজের বাগানটা দেখি, তরমুজগুলো কেমন আছে। রফিক বাগানে পৌঁছায়, যেখানে সব গাছপালা মারাত্মকভাবে শুকিয়ে গেছে।
হে আল্লাহ, এ কি হলো? আমার সব তরমুজের চারা এভাবে শুকিয়ে গেল কেন? না, এমন হতে পারে না। এটা নিশ্চয়ই ইদ্রিস আলীর কাজ হবে। সেই আমার খেতে কিছু দিয়ে দিয়েছে। আল্লাহ, এ কি বিপদের পর বিপদ আসছে! আরে আমি এখন কি করব আল্লাহ? যে কটা তরমুজ বেঁচে আছে সেগুলো বাজারে গিয়ে বিক্রি করে দিই। বাকি গাছগুলো তো শুকিয়ে গেছে। রফিক অবশিষ্ট তরমুজগুলো তুলে গ্রামে বিক্রি করতে বের হয়। তরমুজ নাও, মিষ্টি আর রসে ভরা তরমুজ। ভাই, একটা তরমুজ দিন। বাচ্চারা খুব বায়না করছে তরমুজ খাওয়ার জন্য। রফিক তখন তরমুজ দেয়। তখনই সেই গ্রামবাসী তরমুজ কেটে প্রথমে নিজে খায়। হঠাৎ তার মাথা ঘুরে যায় এবং সে পড়ে যায়। এ কি করে হতে পারে? আমি তো ঠিকঠাক তরমুজ দিয়েছিলাম। উনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন কেন? আমার স্বামী অজ্ঞান হয়ে গেলেন। দেখো, এ বিষাক্ত তরমুজ খাইয়ে দিয়েছে। মারো ওকে। এ আমার স্বামীকে মারতে চেয়েছিল। আমার সিঁদুর মুছে দিল। তোর এত সাহস! তুই বিষাক্ত তরমুজ বিক্রি করছিস, তাও আবার আমাদের গ্রামে? ইদ্রিস আলী তো বারণ করেছিল, তার উপরে বিষাক্ত তরমুজ। মারো ওকে। গ্রামের লোকজন রফিককে খুব মারে এবং তাকে প্রায় আধমরা করে ফেলে। শোন, আজকের পর যদি এই গ্রামে তোকে দেখা যায় তাহলে তোকে মেরেই ফেলবো। যা, চলে যা এখান থেকে। এটা আমার বাড়ি। আমি এখান থেকে কোথায় যাব? আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে এই তরমুজ এমন কিছু হবে। আমাকে ক্ষমা করে দিন। গ্রামের লোকজন চলে যায়। রফিক এক ঘন জঙ্গলে গিয়ে বসে এবং হাউমাউ করে কাঁদতে থাকে। হে আল্লাহ, এখন আমি কি করব? আমার বোনও আমাকে ছেড়ে চলে গেল, তরমুজের বাগানও শুকিয়ে গেল, আর গ্রামের লোকজনও আমাকে ঘৃণা করতে শুরু করেছে। আমি পুরোপুরি ধ্বংস হয়ে গেলাম। হঠাৎ একটি ফুলের গাছের দিকে রফিকের চোখ গেল। আমি এই গাছটা কথা বলছি। তোমাকে যদি তোমার ভাগ্য বদলাতে হয় তবে আমার কথা মানতে হবে। তুমি একটা গাছ হয়ে আমার ভাগ্য কি করে বদলাতে পারো? আমার তো ভাগ্যটাই খারাপ, যা কেউ চাইলেও ঠিক করতে পারবে না। তোমাকে আমার রহস্য সমাধান করতে হবে। তারপর আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার জীবন বদলে দেবে। ঠিক আছে, এখন আমার আর তোমার রহস্য সমাধান করতে কোনো আপত্তি নেই। এমনিতেও আমার জীবনের আর কোনো উদ্দেশ্য বাকি নেই। তোমাকে আমাকে এই গাছের রূপ থেকে মুক্ত করতে হবে। আসলে আমি একটি আত্মা, যাকে এই গাছের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। যখন কোনো মানুষ সত্যি মন থেকে কাঁদে আর তার চোখের জল মাটিতে পড়ে, তখনই আমি তার সামনে গাছের রূপে আসি। তোমাকে আমাকে মুক্ত করার জন্য ঘন জঙ্গলের একটি কালো গুহায় যেতে হবে। সেখানে তুমি একটি লাল রঙের জল পাবে। সেই জল আমার উপর ঢালতে হবে, যাতে আমার জাদু ভেঙে যায়। তারপর আমি তোমাকে সেই জিনিস দেব যার তোমার প্রয়োজন। ঠিক আছে, আমি সেই লাল জল আনার জন্য প্রস্তুত। আমি কোনো লোভে যাচ্ছি না, শুধু আমি তোমাকে মুক্তি দিতে চাই। রফিক সেখান থেকে বেরিয়ে পড়ে। জঙ্গলের কিছুটা দূর যেতেই অনেক গাছপালা তার পথ আটকে দেয়। হে আল্লাহ, এখন আমি কি করব? এখান থেকে আর এগিয়ে যাওয়ার পথ দেখা যাচ্ছে না। সব গাছপালা রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাকে এগিয়ে যেতেই হবে। রফিক দ্রুত পায়ে এগিয়ে যায় এবং ঘন জঙ্গল পার করে গুহার দরজায় পৌঁছায়। এরপর রফিক গুহার ভেতরে প্রবেশ করে। এ কেমন জায়গা? এখানে কেউ দেখা যাচ্ছে না। আর এ কি? এই পাত্রে লাল জল রাখা আছে। আমাকে এটা তাড়াতাড়ি নিয়ে চলে যাওয়া উচিত। রফিক যেই লাল জল স্পর্শ করে, তীব্র আলো ছড়ায় এবং একটি সোনালী পাখি তার সামনে এসে প্রকট হয়। তুমি তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে। তুমি এই জল নিতে পারবে না। না, আমার এই জল চাই। যে কোনো মূল্যে আমি এই জল না নিয়ে এখান থেকে যাব না। যদি এই জল নিয়ে যাও তাহলে জানো তো তোমার প্রাণও যেতে পারে। যাই হোক, আমি এই জল না নিয়ে যাব না। আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তাকে মুক্ত করব, তাই আমার এই জল চাই। ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে তুমি কি তোমার 10 বছরের আয়ু দান করতে রাজি আছো? যদি আমার 10 বছর দেওয়ার বিনিময়ে কারো জীবন বাঁচতে পারে তাহলে আমি প্রস্তুত। আমি আমার 10 বছরের আয়ু দান করছি। তখনই আলো তীব্রভাবে ছড়ায়। সোনালী পাখিটি একটি সুন্দর নারীতে পরিবর্তিত হয়। এ কি? তুমি তো সোনালী পাখি ছিলে, আর এখন হঠাৎ একজন সুন্দরী নারী? আমার বিশ্বাসই হচ্ছে না। কারণ আমি কোনো পাখি ছিলাম না। একজন সাধু আমাকে অভিশাপ দিয়ে পাখি বানিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আমাকে এই জল পৌঁছে দিতে হবে। রফিক সেই জল নিয়ে এগিয়ে যায় এবং সেই স্থানে পৌঁছায়। তুমি সত্যি জল নিয়ে ফিরে এসেছ? রফিক,
আমি ভেবেছিলাম তুমি ভয় পেয়ে পালিয়ে যাবে এবং আর কখনো ফিরবে না। এই জল আমার উপর ঢেলে দাও, যাতে আমার এই অভিশাপ ভেঙে যায়। আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই এই জল কেন আনবো না? দেখো, আমি সেই লাল জল গুহা থেকে নিয়ে এসেছি। এখন বলো আমাকে কি করতে হবে? তখন রফিক জল গাছের উপর ঢেলে দেয়। তীব্র আলো হয় এবং গাছটি একটি জাদুকরী বীজে পরিবর্তিত হয়। এ কি? এই গাছটা একটা বীজে কি করে বদলে নালো? এসব কি হচ্ছে? তুমি আমাকে মুক্ত করে দিয়েছ রফিক। এখন আমি মর্তলোক ছেড়ে যেতে পারি। যাওয়ার আগে আমি তোমার দুঃখ দূর করতে চাই। এই জাদুকরী বীজটা নাও, এটাকে তোমার বাগানে লাগিয়ে দিও। তোমার মনে যে ইচ্ছা হবে সেই ফলই ফলবে এবং তা কখনো শেষ হবে না। তোমার সব দারিদ্র্য দূর হয়ে যাবে। আমার ভাগ্যটাই খারাপ। একটা ছোট্ট বীজ আবার আমার দারিদ্র্য কি দূর করবে? হ্যাঁ, আমার এটা বিশ্বাস হয় না। আমার এই বীজ চাই না। আমি তোমার সাহায্য করেছি, সেটাই যথেষ্ট। একবার আমার কথা বিশ্বাস করো, এটাকে তোমার সাথে নিয়ে যাও। রফিক দুঃখ নিয়ে বীজটি তার বাগান নিয়ে গিয়ে লাগায়। কয়েক মুহূর্তের মধ্যেই তীব্র আলো ছড়ায়। বাগান লাল টুকটুকে তরমুজে ভরে যায়। আরে এ কি? এ তো সত্যি চমৎকার হয়ে গেল। এত লাল লাল তরমুজ! এখন আমার এগুলো গ্রামে বিক্রি করে দেওয়া উচিত। ইদ্রিস আলী আমার দারিদ্র্যের কারণে আমার বোনকে পুত্রবধূ বানাতে রাজি হয়নি। এবার আমি ওর থেকেও বড় ধনী হয়ে দেখাবো। রফিক তরমুজ বিক্রি করতে বের হয়। তরমুজ নাও, মিষ্টি মিষ্টি লাল লাল তরমুজ। মনে হচ্ছে কেউ কিনবে না। সকাল থেকে সন্ধে হয়ে যায়। রফিক হতাশ হয়ে বসে পড়ে। তখনই একজন ভিখারি ফকির আসে। এখন এই তরমুজগুলো ফেলে দেওয়াই ভালো। বাবা, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত। আমাকে একটা তরমুজ দাও, নয়তো আমি ক্ষুধায় মরে যাব। হ্যাঁ বাবা, কেন নয়? এমনিতেও সবাই না করে দিয়েছে। অন্তত আপনার খিদে তো মিটতে পারে। রফিক তরমুজ কেটে দেয়। ফকির যেই তা খায় তখনই তীব্র আলো ছড়ায় এবং সে একজন যুবক সুদর্শন ব্যক্তিতে পরিণত হয়। ই কেমন তরমুজ বাবা! আমার হাঁটু আর কোমরের সব ব্যথা চলে গেল। আরে, আমি তো সোজা হয়ে দাঁড়াতে পারতাম না বাবা। হ্যাঁ, এখন আমার মুখটা আবার যুবক হয়ে গেল। আরে, এই তরমুজ সাধারণ নয়, এটা জাদুকরী। সব গ্রামবাসী অবাক হয়ে যায়। আরে ভাই, আমাকেও একটা তরমুজ দাও, আমিও খেয়ে দেখি। সেও তরমুজ খায় আর সেও যুবক হয়ে যায়। আরে বাহ! আরে, এ তো সত্যিই চমৎকার। রফিকের তরমুজ জাদুকরী। এটা কেবল আমার পরিশ্রমের ফল, আর কিছুই নয়। ধীরে ধীরে গ্রামের লোকজন রফিকের তরমুজ কিনতে শুরু করে। ভিড় বাড়তে থাকে। সবাই সুন্দর আর যুবক হওয়ার আশায় তরমুজ নিতে থাকে। কয়েকদিনের মধ্যেই রফিক বড় বাড়ি বানিয়ে নেয় এবং ধনী হয়ে যায়। অন্যদিকে ইদ্রিস আলীর ছেলে আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আরে, এ কি হয়ে গেল? আরিফ, তুই ঠিক আছিস তো? তোর কি হয়েছে? তুই অসুস্থ হয়ে পড়লি কেন? বাবা, জানি না, আমার শরীর প্রায় 1 মাস ধরে খারাপ চলছে। আমি তোমাকে বলিনি। আমি একটু বৈদ্যের কাছ থেকে ওষুধ নিতাম, কিন্তু শরীর আর ঠিক হচ্ছে না। আরে না 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 বাবা, এমন হতে পারে না। দাঁড়া, আমি নিজে গ্রামের সবচেয়ে বড় হেকিমকে নিয়ে আসছি। দাঁড়া। কিছুক্ষণের মধ্যে ইদ্রিস আলী গ্রামের সবচেয়ে বড় হেকিমকে নিয়ে আসেন। হেকিম পরীক্ষা করেন এবং চুপচাপ বসে থাকেন। কি হলো হেকিম সাহেব? আপনি কিছু বলছেন না কেন? আমার ছেলের কি হয়েছে? আরও 1 মাস ধরে এভাবে অসুস্থ কেন? আপনার ছেলের খুবই গুরুতর রোগ হয়েছে। এই রোগ এমন যে 2-3 মাসের মধ্যেই আপনার ছেলে চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আরে না, এমন হতে পারে না। আরে, এ আমার একমাত্র ছেলে। আরে, আমি একে মরতে দেব না। আশেপাশের সব রাজ্যের হেকিমকে ডেকে আনব। আমি আমার ছেলের কিছু হতে দেব না। আপনি যাকে খুশি ডাকুন, কিন্তু আপনার ছেলে আর কখনো ঠিক হবে না। হেকিম সেখান থেকে চলে যান। কাছেই কাজ করার রহমত এই কথা শুনে ইদ্রিস আলীর কাছে আসে। বাবা, আমি মরতে চাই না। ইদ্রিস ভাই, এখন তো একটাই রাস্তা আছে যা আরিফকে বাঁচাতে পারে। আরে, তাড়াতাড়ি বল রহমত, কি রাস্তা? আমি সব কিছু করতে রাজি। ওই যে আমাদের গ্রামে তরমুজওয়ালা রফিক আছে, তার জাদুকরী তরমুজ খেয়ে গ্রামের মানুষজন যুবক আর সুন্দর হচ্ছে। আর যেই কোনো অসুস্থ মানুষ সেটা খায়, সে চিরকালের জন্য সুস্থ হয়ে যায়। এখন তো শুধু আরিফ বাবুই সেটা খেতে পারলে বাঁচবে, আর কেউ নয়। আপনি আমাকে বাঁচান। কিন্তু বাবা, ও আমাদের কখনো সাহায্য করবে না। আমরা ওর বোনের সাথে এত ভুল করেছি, ও আমাদের কখনো ক্ষমা করবে না।
ঠিক আছে, যদি ও আমার ছেলেকে বাঁচাতে পারে তাহলে আমি ওর কাছে অবশ্যই যাব এবং সাহায্য চাইব। চিন্তা করিস না বাবা, আমি একজন বাবা, আর আমার ছেলের জীবনের জন্য আমি সব কিছু করতে পারি। ইদ্রিস আলী সেখান থেকে বেরিয়ে রফিকের বাড়িতে পৌঁছান। ইদ্রিস আলী কোনো মতে বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করেন। আরে, এটা তো রফিকের বাড়ি। দেখো, এ তো আমাদের থেকেও বড় আর সুন্দর মহল বানিয়ে ফেলেছে। বিশ্বাস হচ্ছে না যে কখনো কুঁড়ে ঘরে থাকত আজ এত বড় মহলে আছে। দাঁড়ান, আপনি আমার বাড়িতে কেন আসছেন? বলুন আপনার কি কাজ? রফিক, আমি তোমার কথা আমার চাকর রহমতের কাছ থেকে শুনেছি। তুমি আমার ছেলেকে বাঁচাও। ও গত 1 মাস ধরে অসুস্থ, আর আমি সব জায়গায় চিকিৎসা করিয়ে ক্লান্ত। এখনও 2-3 মাসের মধ্যে মরে যাবে। আল্লাহর দোহাই, আমার ছেলেকে বাঁচাও। আমি তোমার ছেলেকে কেন বাঁচাবো? তোমার ছেলের জন্য আমার বোন মরেছে, তাই ওকেও মরতে হবে। তবেই আমার প্রতিশোধ পূরণ হবে। আমি ওকে কখনো বাঁচাবো না। না না না, আল্লাহর দোহাই, এমন করো না। আরে আমার ছেলেকে বাঁচাও, ও আমার একমাত্র ছেলে। আমার বোন আমাকে শিখিয়েছিল রাগ নয়, ভালোবাসা দিয়ে বাঁচতে হয়। ঠিক আছে মুখিয়াজি, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু মনে রাখবেন, সম্পদ আর অহংকার মানুষকে সাময়িক সুখ দেয়, কিন্তু আসল শক্তি আর শান্তি মানুষের সৎ নিয়ত ও ত্যাগের মধ্যে লুকিয়ে থাকে। ইব্রাহিম তার জাদুকরি তরমুজ দিয়ে ইউসুফকে সুস্থ করে তুলল।